শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। গত বছরে শুধু গরমেই ক্ষতি $2 বিলিয়ন। হেফাজত প্রধান বললেন, জামায়াতে ইসলামী ফেরাউনের জাল, ক্ষমতায় এলে কওমি মাদ্রাসা ধ্বংস হবে। মধ্য আয়ের দেশে উত্তরণের সময়সীমা পেছাতে কাজ করছে সরকার। গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যার স্বীকৃতি দিল জাতিসংঘের সংস্থা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে এক হটস্পটে। বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, যা এখন আর শুধু পরিবেশ নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। 1980 থেকে 2023 সাল পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2015 থেকে 2023 সাল ছিল বিশ্বের সবচেয়ে গরম 9টি বছর। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাজধানী ঢাকায়। 1980 থেকে 2023 সময় ঢাকার তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অনুষ্ঠানে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন, গাছপালা উজাড় ও কংক্রিট নির্ভর উন্নয়নে তৈরি হয়েছে ভয়াবহ তাপ। তীব্র তাপমাত্রার কারণে উৎপাদন সক্ষমতা কমার ফলে 2024 সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা মোট দেশজ উৎপাদনের প্রায় 0.4%। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াত দেওবন্দি কওমি মাদ্রাসার দুশমন। আল্লাহ না করুন, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে, তাহলে দেওবন্দি কওমি ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার মাদ্রাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি, আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবাইর বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন গড়া। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্রও নেই। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এ বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, আমরা আশা করি যে আমরা যতটা ভয় পাচ্ছি গ্র্যাজুয়েশন সামনে রেখে, হ্যাঁ ডেফিনেটলি আমি গত পরশু একটা বিদেশের টিমের সাথে কথা বলেছি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য। এটা আমরা একটু লো ভয়েসে করছি। কেন এই বিষয়ে আশাবাদী হতে পারছেন না সেই ব্যাখ্যা দিয়ে মাহবুবুর রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে প্রস্তাব আনতে হবে। বাংলাদেশ ইতিমধ্যে একবার এনেছে, এখন নতুন করে আনার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগী দেশ থেকেও বাধা আসছে জানিয়ে তিনি খুব বেশি আশাবাদী না হওয়ার পরামর্শ দিচ্ছেন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপবাদের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করবেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস অনেকদিন ধরে আমাকে নিয়ে মিথ্যা বলছে, অপবাদ দিচ্ছে ও কলঙ্ক ছড়াচ্ছে। এতদিন তাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা এখন শেষ করতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে টাইমস কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। তিনি বলেছেন, পত্রিকাটি চরম বামপন্থী ডেমোক্র্যাট পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে। ট্রাম্প এর আগেও নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছিলেন। 2023 সালে আদালত $100 মিলিয়ন মূল্যের সেই মামলা খারিজ করে দেন, কারণ বিচারকের মতে মামলার অভিযোগগুলো সাংবিধানিক আইনের দিক থেকে ভিত্তিহীন ছিল। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সফল করতে হলে দেশের সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন,
কোনো ধর্মকে আলাদা করে দেখা যাবে না। রাষ্ট্রকে সব ধর্মকে সমান মর্যাদা দিতে বাধ্য থাকতে হবে। আমরা নিজেরা যদি বিভক্ত হই তবে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব, কিন্তু আমরা ব্যর্থ হতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিকের অধিকার সমান হবে। সেখানে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে না, সবাই হবে সমান মর্যাদা নাগরিক। 16 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনী বেষ্টনীর মধ্যে নয়, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিউ ইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন স্টেটটির গভর্নর ক্যাথি হোকুল। তিনি লিখেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এমন একজনকে চান যিনি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখেন এবং নিউ ইয়র্কবাসীর অর্থনৈতিক ও সামাজিক জীবনকে সহজ ও সুন্দর করে তুলবেন। মামদানির উদ্দেশ্যে লেখা ওই পোস্টে গভর্নর আরও বলেন, বিগত কয়েক মাসে আমরা অনেকবার আলোচনায় বসেছি। আমাদের মধ্যেও মতের মিল অমিল আছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো মামদানির ভিতর আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে কিনা নিউ ইয়র্ক সিটির শিশু ও তরুণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে চালানো হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের একটি অনুসন্ধানী কমিশন। প্রায় 2 বছরের যুদ্ধের পরে ঘোষণা একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি অন দ্য অকুপাইড প্যালেস্টাইন টেরিটরির চেয়ার নাভি পিল্লাই এ তথ্য নিশ্চিত করেন। নাভি পিল্লাই জানান, আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে চিহ্নিত করেছি তাদের দেয়া বক্তব্য নির্দেশনার ভিত্তিতে। এরা সবাই রাষ্ট্রের প্রতিনিধি হওয়ায় আন্তর্জাতিক আইনে রাষ্ট্রকেই দায়ী করা হয়। সুতরাং আমরা বলছি ইসরায়েল রাষ্ট্র গণহত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পাশাপাশি বেশ কিছু পরোক্ষ প্রমাণ কমিশনের কাছে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করেছে। কমিশনের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনী গাজায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছে। বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পের শীর্ষে ওঠা লড়াইয়ে নামছে ভারত, আর এই খাতে শীর্ষস্থানে থাকা বাংলাদেশকে পেছনে ফেলতে নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটি। মূলত বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে বাজার ফিরে পেতে জাহাজ ভাঙা খাতে বড় অঙ্কের প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে ভারত। 2026 সাল থেকে শুরু হয়ে এই সুবিধা দেওয়া হবে পরবর্তী 10 বছর ধরে। ভারত তাদের জাহাজ ভাঙা শিল্পকে চাঙা করতে 40 বিলিয়ন বা 4,000 কোটি রুপি প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে বাজার অংশীদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রে বরাত দিয়ে এনডিটিভি বলছে, এই আর্থিক সুবিধা 2026 সাল থেকে শুরু করে পরবর্তী 10 বছর ধরে দেওয়া হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা চলতি সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ প্রস্তাবটি অনুমোদন করতে পারে। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় মশাবাহিত এই রোগের চিকিৎসায় 12 দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দেশের সব মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। সম্প্রতি দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা বাড়ছে। গত বৃহস্পতিবার চলতি মৌসুমে সর্বোচ্চ 6 জন মারা যান। সোমবার মারা গেছেন 5 জন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে প্রবাসী স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 16 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম এবং এই দম্পতির ছেলে ইমরান হোসেন। ইমরান বগুড়া শহরের ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল শুকুর বলেন, রাতের কোনো এক সময় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। বাড়ি থেকে একটি মোটরসাইকেল খোয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার 5টি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে 4 শিশু ও এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার 15 সেপ্টেম্বর আশাশুনি, কলারোয়া, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও কালীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে 13 মাস বয়সী শিশু ঈশিতা সানা পানিতে পড়ে মারা যায়। সে মহেন্দ্রনাথ সানার ছোট মেয়ে। পরিবার সদস্য ও পুলিশ জানায়, মা শিশুটির হাত ধরেছিলেন। এ সময় হঠাৎ কুকুর তাড়াতে গিয়ে মায়ের হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে যায়। কলারোয়া উপজেলার ক্যারাগাছি গ্রামে 2 বছরের শিশু ইরফান খাঁ পানিতে ডুবে মারা যায়। সে ইকরাম খাঁর ছেলে। শ্যামনগরের চণ্ডীপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন পানিতে ডুবে মারা যায়। সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে ইসমাইল হোসেনের শিশুকন্যা পানিতে ডুবে মারা গেছে। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।